যে এই সমস্ত আলোচনা 1 মিনিটেই শেষ করে দিতে পারেন নাহিদ ইসলাম নিজে। আমরা ইতিমধ্যে অনেকবার বলেছি, দেখুন এটা তো সত্য যে খুব কম সময়ের মধ্যে গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, এখানে আমি তো ব্যক্তিগতভাবে অবশ্যই সাথে সাথেই বলেছিলাম যে এই 2 জন উপদেষ্টা হয়ে ছাত্র উপদেষ্টাদের এই ক্যাবিনেটে যাওয়াটা খুব কাজের হবে না। দুটো কারণেই হবে না। যদি আপনি এফিসিয়েন্সির জায়গা থেকে দেখেন তাহলে তো অফকোর্স এটা তো ঘাটতি আছে, কিন্তু এর বাইরেও যেটা আপনি 2 জন না, আপনি যদি 3 জনও যান, 4 জনও যান, তবুও পুরো ক্যাবিনেটে তো আপনি মাইনরিটি। এটা হলো প্রথম কথা। এখন আমাদের কথা হলো যে যেটা হতে পারতো হয় নাই এটা বলে লাভ নাই, বরং পুরো আরও বেশি স্টুডেন্ট নিয়ে পুরো ক্যাবিনেটের সাথে একটা ওয়াচ ডগ, যে আমরা নিজেরা মন্ত্রী বা উপদেষ্টা হব না, কিন্তু কি সিদ্ধান্ত হচ্ছে প্রত্যেক জায়গায় আমরা থাকতে পারবো এবং আমাদেরকে দেখাতে হবে। এটার একটা আইনানুগ কাঠামো তৈরি করে তারা যদি ওভাবে থাকতেন তাহলে তাদের হতো কি, সংখ্যা আরও বাড়লে তাহলে তাদেরকে মাইনরিটি হতো না ডিসিশন মেকিংয়ে। এবার আসেন দ্বিতীয়ত, যে আসলেই কি এরকম সেফ এক্সিটের কথা কোনো উপদেষ্টা ভাবছেন কিনা। তো মজার ব্যাপার হলো গত কয়েকদিনে নাহিদ ইসলাম এটা বলবার পরে দেখলাম বিভিন্ন মিডিয়া এক একজন উপদেষ্টাকে ধরে ধরে জিজ্ঞেস করছেন যে আপনি কি স্বাভাবিক, খুব স্বাভাবিক। তো কেউ বলছেন আমার এত বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সব এখানে, আমি আর যাবো কই। আবার কেউ বলেছে যে সারাদিন জীবন তো দেশের বাইরে কাটাই নাই, তাহলে আর কোথায় যাব। তো প্রথম কথা হলো, দেখেন যিনি চলে যাবেন তিনি তো মিডিয়ায় আজকে বলবেন না যে না। আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো এই জুলাই আন্দোলনের একজন, নাহিদ ইসলামকে তো আপনি চেনেন, আপনি বলছেন তিনি 1 মিনিটই শেষ করে দিতে পারতেন। কি শেষ করতে পারতেন? আর সেফ এক্সিটের আসলেই আমাদের শিরোনামটা দেখবেন, কে কে যাচ্ছে আপনি চিন্তা করেন কিনা? হ্যাঁ, প্রয়োজন আছে মানে কেউ না কেউ তো, ধরেন আমাদের যেটা ধারণা, আমরা তো গণ অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে পারি না, এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা, এ নিয়ে আর কোনো কথা নেই, আমাদের সমস্ত রাজনৈতিক দলের এবং সবার ব্যর্থতা। কিন্তু প্রশ্ন যেটা হলো, আপনাকে একটা আমি জাস্ট ক্লু ধরিয়ে দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ সেটার মধ্যে আছেন কিনা। যেমন এখন আমরা জানতে পারছি যে মেজর জেনারেল কবির, যিনি খুনি ফ্যাসিস্ট হাসিনার সাথে একই হেলিকপ্টারে পালালেন, ভালো কথা, পালানোর পরে এর মানে এখানে মেকানিজমটা এমনভাবে থেকে গেল তিনি আবার বাংলাদেশে ফিরলেন, এবং এতদিন থাকবার পরে তার বিরুদ্ধে যখন প্রসিকিউশনে চার্জশিট দাখিল হলো, তারপরে তিনি এখন আবার আমরা শুনতে পাচ্ছি তিনি পালিয়ে গেছেন। তাহলে আপনি ভাবেন যে আর্মির এত গুরুত্বপূর্ণ অফিসার, তিনি বাংলাদেশের সমস্ত তথ্য নিয়ে হাসিনার সাথে পালাতে পারলেন না। আমি জাস্ট কানেক্ট করছি। দেখেন এখন এটা যদি সম্ভব হয়, তাহলে এই উপদেষ্টাদের মধ্যে 2-1 জন কেউ সরাসরি দিল্লির এম্বাসি থেকে অথবা কোনো না কোনো এম্বাসি থেকে কানেক্টেড হয়ে তারপরে এখানে ফাংশন করছেন না, এইটা আমরা তো নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু এর দায় কে নিবে? এইটা হলো প্রথম প্রশ্ন। আপনি বলেন কে নিবে? নাম্বার 1, নাম্বার 2 না নাম্বার 3? এক্স্যাক্টলি, মেক ইট ক্লিয়ার। হ্যাঁ, আমি এইটাই ক্লিয়ার করতে চাই। যেহেতু নাহিদ ইসলাম এই কথাটা বলেছেন, এর মানে অফকোর্স তার কাছে কনক্রিট তথ্য আছে। এখন যদি উনি এই কারণে মনে থাকেন যে এনসিপি কে সামনে কোনো সুবিধা পাওয়া দরকার, আমি এই কথাটা বললে প্রেশার তৈরি হবে, সুতরাং অন্য উপদেষ্টা যারা কথা শুনছে না তারা বাগে আসবে, আমি এটাকে অ্যাচিভমেন্টটা আমি আমার কোর্টে নিতে পারবো, তাহলে এটা নৈতিক হবে না। আমরা প্রত্যাশা করি নাহিদ ইসলাম অবশ্যই এই তথ্য জেনে বলেছেন এবং তার কাছে তথ্য আছে, অবশ্যই তিনি এটা ক্লিয়ার করবেন কারা আমাদের জাতির সাথে গাদ্দারি করবে। তাহলে কত সময় লাগবে? আপনি একটা কথা বলছেন যে কোনো সুবিধা নেওয়ার জন্য, আপনার কি মনে হয় ইজ হি ফেয়ার অন হিজ পজিশন? তিনি কি সুবিধা নেওয়ার জন্য বা ক্ষমতাটাকে ধরে রাখার জন্য, না কেন বলেছেন? আপনি কি ধারণা? না, দুটোই হতে পারে। একটা হচ্ছে যে দুটো হলে তো আপনি একটা পক্ষে গেলেন না। মানে আমি যদি বলি, আমি একটু বলি যে যদি বিএনপি ভোট বেশি পায় বিএনপি ক্ষমতায় যাবে, যদি জামায়াত বেশি ভোট পায় ক্ষমতায় যাবে, এই অ্যানালাইসিস তো দরকার। নাহিদ ইসলামের দুটো ক্যারেক্টার আছে, এটা আমাদেরকে কিন্তু অ্যাকনলেজ করতে হবে। নাহিদ ইসলাম প্রথমত এই গণ অভ্যুত্থানের অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি, আবার প্যারালালি নাহিদ ইসলাম এনসিপিরও আহ্বায়ক। তো এখন আমি দুইটার কোনটাকে সত্য বলে মনে করব? আপনি ধরেন এনসিপি হয় নাই বা এনসিপি ফেল করবে, এরপরেও কি নাহিদ ইসলামের যে সেই ভূমিকা সেটাকে আমরা মুছে দিতে পারবো না? সেটাও পারবো না। তো আমি বরং আপনাকে এখন যেটা বলতে চাই, নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন সেটা এখন অবশ্যই তার নৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে সেটাকে খোলাসা করে বলা, কোন কোন উপদেষ্টা দিল্লি বা হাসিনার সাথে যোগসাজশ করে সেফ এক্সিট ক্লিয়ার করতে চান, এবং তিনি সেটা এনসিপির আহ্বায়ক হিসেবে বলবেন না, গণ অভ্যুত্থানের সবথেকে গুরুত্বপূর্ণ শরিক হিসেবে বলবেন, এটা আমাদের প্রত্যাশা। তাহলে দায় কার? নাম্বার 1, 2, 3 আমি জানতে চেয়েছিলাম আপনার না, এটা সবাই, এই সরকারে যতজন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের। ধরেন এইখানে কি বিএনপি, জামাত ইসলামী? আপনি তো একটা কমন কথা বলছেন। আমি আপনি বলেন যে কার সবচেয়ে বেশি দায়, তার থেকে কার? এইখানে প্রথমত হলো যখন সরকারটা গঠন হয় তখন তো সেই টেবিলে আমি ছিলাম না,
এখন প্রথমত একটা মুশকিল আছে এনসিপির আমাদের ভাই বন্ধুদের এখানে। দেখেন এই গণ অভ্যুত্থানের সরকারের সুবিধা সবাই নিয়ে, আমি যদি আপনাকে প্রশ্ন করি সব থেকে বেশি মামলা প্রত্যাহার হয়েছে কার? বিএনপির, জামাত ইসলামীর, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে কারা কি মন্ত্রীটন্ত্রী হবে এটা সবাই বসেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই গণ অভ্যুত্থানের যে ব্যর্থতা সেটা কিন্তু শুধুই নাহিদ ইসলামের নিতে হচ্ছে, এটাও কিন্তু জুলুম। আমি নাহিদের পলিটিক্স করি না, আমি এনসিপিতেও নাই, আমি এনসিপির প্রচুর সমালোচনা করেছি। এরপরও তো সত্য যে এই গণ অভ্যুত্থানের সরকার ভালো যা করবে সেটুকু হলো ইন্টারিমের, আর যা খারাপ হচ্ছে তাকে শুধুই নাহিদ ইসলামদের। কোনো সুবিধা নেয়নি কারা? এই এনসিপি, এই নাহিদ ইসলামরা। কিন্তু না না, তারা আমি স্পেসিফিক আছে। হ্যাঁ অবশ্যই নিয়েছে। কিরকম? ধরেন আমি আপনাকে বলি, এখন কিছু হলো আমার, আপনি যদি এখন এটা বলেন যে নাহিদ ইসলাম যখন তিনি পদত্যাগ করলেন তারপরে তিনি যে ব্যাংকে স্টেটমেন্ট দিলেন, এখন আমার কাছে তো কনক্রিট এভিডেন্স নাই যে এর বাইরে আর কি কি লেনদেন হয়েছে। আমি বরং মিডিয়াকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই যে এর বাইরেও কি নাহিদ ইসলাম কোনো করেছেন সেটা আমাদের সামনে আনেন না কেন? জি, এটার উত্তর আমি ইটিভিতেই দিয়েছি এবং এটা 2-3 দিন আগে দেখলাম আপনারা শেয়ারও দিয়েছেন। এটা বাহিরের একটা বক্তব্য। দেখেন, প্রথমত আমি তো আসলে এখানে এনসিপির প্রতিনিধিত্ব করছি না, উত্তরগুলো এনসিপির যে কারো তরফে দেওয়াটা যুক্তিযুক্ত প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমি বরং ভিন্ন করে দেখতে চাই, ধরেন দুটো স্বার্থ, একটা হলো নাহিদ ইসলামদের ব্যক্তি স্বার্থ অথবা জনগণের স্বার্থ। এখন নাহিদ ইসলাম ব্যক্তি থেকে তারাও তো অনেক ব্যক্তি, তো তারাও তো জনগণের বাহিরে না, জনগণ নিশ্চয়ই। এর মানে কেউ যদি একটু আপনাকে কারেকশন দিই, বলেন, জনস্বার্থ, জনগণের স্বার্থের একটা ফেস আছে, আমরা এটা বুঝি কোনটা জনস্বার্থ, আর ব্যক্তি স্বার্থের একটা স্টাইল আছে যে আমি ক্ষমতার ভাগ পেলাম না, আমি আমার মতো করে এটা পেলাম না। আর জনস্বার্থকে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাই, আমরা মানুষের ভোটাধিকার চাই, মানুষের ইকোনমিক অবস্থার উন্নতি চাই। আপনি একটু ক্লিয়ার করেন, এভাবে তো বললে হবে না। দেখেন, এইটার সবথেকে সুন্দর উত্তর হলো নাহিদ ইসলাম যখনই স্পেসিফিকলি একজন উপদেষ্টার নাম বলবেন তখন সেই উপদেষ্টাই তো উত্তর দিবে যে নাহিদ ইসলাম বা পাটোয়ারি বা আরো 5 জন আমার কাছে এই জিনিসটা ব্যক্তিগতভাবে চেয়েছিল, আমি দেই নাই, তাই তারা সংক্ষুব্ধ হয়েছেন। অথবা নাহিদ ইসলামরাই তো বলবেন যে জাতির প্রয়োজনে আমরা বলেছিলাম আপনারা জাতির জন্য এই কাজটা করেন, কিন্তু তারা না করে এই কাজটা করেছে। এখন ব্যাপার হলো আলোচনার টপিকটা যেরকম কনক্রিট মনে, আসলে এটা কনক্রিট কিছু না, এটা খুবই ভেই। ধরেন নাহিদ ইসলাম মৃত্যু পর্যন্ত কোনোদিন এই তথ্য প্রকাশ করতে না পারেন, কিন্তু আমি বরং বলতে চাই এটাই অনৈতিকতা। যেহেতু নাহিদ ইসলাম খুব ছোটোখাটো কোনো ফিগার না, তিনি এনসিপির আহ্বায়কই শুধু আমি মনে করি না, আমি মনে করি এনসিপির আহ্বায়ক এটা তার ছোট পরিচয়, বড় পরিচয়, তিনি গণ অভ্যুত্থানের একটি বড় মুখ। সেই হিসেবে তিনি যেহেতু বলেছেন এর মানে অবশ্যই তার কাছে কোনো তথ্য আছে যে কারা গাদ্দারি করলো বা বেইমানি করলো। আমি বিলিভ করতে চাই যিনি এটা তিনি জাতির স্বার্থেই বলেছেন, যে জাতির সাথে গণ অভ্যুত্থানের স্বার্থে, তাহলে সেইটা প্রকাশ করা যদি তিনি নাও করেন তাহলে তিনি ইতিহাসের কাঠগড়ায়, নৈতিকতার কাঠগড়ায় অবশ্যই দাঁড়ায় থাকবেন যে আমাদের সামনে কারা আমাদের সাথে গাদ্দারি করলো এবং তারা যারা জানতো তারা আমাদেরকে বললো না, এই কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। এটা তো খুব এটা তো খুবই কমন সেন্স। ধরেন এর জন্য আমাদের তো কারো মিডিয়া বিশেষজ্ঞ বা কোনো কিছু হওয়ার দরকার নাই, যে আপনি জানেন এবং বলেছেন যে আপনি জানেন এবং সময় মতো বলা হবে, কিন্তু আপনি না, আমার কথা বললাম কিন্তু আমি বললাম না। দুটো কারণ হতে পারে, একটা হলো যে আমার সিকিউরিটি কনসার্ন থাকতে পারে অনেক বেশি, এটা একটা গুরুত্বপূর্ণ। আমি যদি ওই পরিমাণ আমার জীবনের ঝুঁকি বা পরিমাণ হয়, এইটা একটা জায়গা যে আমি চুপ করে গেলাম। আপনার মনে হয় নাহিদ ইসলাম সিকিউরিটি কনসার্ন আছে, সে যে বললি কথা বলে? দেখেন, প্রথমত হলো বাংলাদেশপন্থী যারাই অনেক বাংলাদেশপন্থী জায়গায় সোচ্চার, তারেক রহমান সাহেব থেকে শুরু করে প্রত্যেকে অবশ্যই তারা জীবনের ঝুঁকিতে আছেন, নিশ্চয়ই, এটা নিয়ে তো বলবার কিছু নাই। আর সিকিউরিটি কনসার্ন, আর একটা কি কারণ হতে পারে? আর একটা হতে পারলো যে না, আমি যেই ব্যাপারটা অ্যাচিভ করতে চেয়েছি, গেইন করতে চেয়েছি, এটা অলমোস্ট পেয়েছি বা কাছাকাছি গিয়েছি, সুতরাং এখন আর আমার দরকার নাই। আমার ধারণা এটা হয়তো অত সিগনিফিক্যান্স চিন্তা করে বলেন নাই। সাধারণত যারা লিডারশিপে থাকেন তারা আমি না বলে আমরা বলতে পছন্দ করেন, আমার না বলে আমাদের বলতে পছন্দ করেন। এখন আমাদের যেটা ব্যাপার হচ্ছে সেফ এক্সিট বলে যেই শব্দটা, আমরা এটাকে কেন যেন আমাদের একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে যে কোনো একটা দেশ হেলিকপ্টার পাঠাবে, তারপরে তুলে নিয়ে যাবে, আমরা নিরাপদে চলে যাবো। আসলে ব্যাপারটা তো এরকম হবে না। দেখেন, বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে সেখানে আগ্রাসনও থাকবে, প্রতিরোধও চলবে। এখন ব্যাপার হলো এই আমরা 3 জন যে কথা বলছি, আমরা নিজেরাই তো শতভাগ আস্থা রাখতে পারবো না যে আমি কে কোত্থেকে ইনজেক্টেড হয়েছি। এখন এইখানে যেটা ব্যাপার, আপনি যদি পুরো উপদেষ্টার কথা বলেন, এটা কে কীভাবে নিবে জানি না। এই উপদেষ্টা পরিষদের মধ্যে তো নিশ্চয়ই আমাদের এনসিপিরও 2 জন এখনও উপদেষ্টা রয়েছেন। এখন দেখেন, এটা বলবার জন্য আমার কাছে নিশ্চয়ই গোয়েন্দা তথ্য থাকা দরকার নাই, আমরা এটুকুন সবাই বুঝি। তো সেটা হচ্ছে আমার ধারণা নির্বাচনের আগে, যেমন এটা ফাঁকে বলি, অনেকে বলেছে যে ডাকসুতে এরকম পরাজয়ের পরে এনসিপি অনেক বড় ব্যাকফুটে পড়বে। আমি বলেছি না, এনসিপি ব্যাকফুটে পড়বে না, বিকজ ইলেকশনের আগে অনেক ধরনের
কার্ড চালাচালি হবে এবং আমার মনে হয় সেখানে সে একটা তখন ভালো স্টেক নিয়ে নিবে। ধরেন এই দুই উপদেষ্টার কথা বলছিলেন আপনি। এখন এই যে দুইজন উপদেষ্টা, রাইট, বিএনপি এবং গোয়েন্দা বাহিনী বাংলাদেশের, নিশ্চয়ই তারাও বড় বড় অথবা ছোট ছোট ফাইল রেডি করে বসে আছে। কখন তারা সেই ফাইলগুলো এই দুইজন উপদেষ্টার ব্যাপারে এক্সপোজ করবেন বা করার জন্য তাদের ভালো সময় আসবে। এখন এইটার এগেনস্টে আরও তো উপদেষ্টারা এখানে আছেন, তো মানে এর মানে কি, আমার হাতে কিন্তু কোনো কনক্রিট তথ্য নাই, কিন্তু এই যে আমরা বাহির থেকে শুনতে পাই যে অমুক যেহেতু অমুক উপদেষ্টা, সুতরাং তার ব্যাপারে বিএনপি হোক, অন্যান্য জামাত ইসলাম হোক, অন্যান্যদের কাছে ফাইল টাইল আছে, তারা সময় মতো ওপেন করবেন। এখন এনসিপির কাছেও খুব গুরুত্বপূর্ণ একটা কার্ড থাকা দরকার। এই দুইজন উপদেষ্টার বাহিরে আরও তো যারা উপদেষ্টা আছেন, তারাও যদি কোনোভাবে কেউ করাপ্টেড হয়ে থাকেন, তাহলে তাদের কাছেও নিশ্চয়ই কোনো না কোনো গোয়েন্দা তথ্য অথবা প্রমাণ আছে। সুতরাং সেটাকেও ওপেন করে রাখা, যদি আপনারা এটাকে নিয়ে বেশি ডিল করেন, তাহলে আমাদের কাছেও কার্ড আছে, আমরা এগুলো নিয়ে। এখন ব্যাপারটা হলো কি, যে এনসিপি তো একটা বার্গেনিং এর মধ্যে আছে, সামনে ইলেকশন, এই ইলেকশনটা সে আসলে কার পলিটিক্যাল বার্গেনিং তো চলবে। আমার ধারণা, আমি যেটুকুন বুঝতে চাই, যতটা না তারা গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে ফোকাসড, সম্ভবত তার থেকে এই যে মুভটা, এটা তাদের ইলেকশনের জার্নিতে একটা স্ট্র্যাটেজিক জার্নি হিসেবে হয়তো তারা বেশি ফোকাস করছে। জি জি, আব্দুল নূর তুষার, আমি তো কার্ড খোকে বলছে, নানা অভিযুক্ত করছে। আমি যদি আপনাকে একটা অভিযোগ করে আপনি করেন, মানে দুই পক্ষ থেকেই কিন্তু গন্ধ ছড়াচ্ছে। তাহলে কার্ডগুলো কিসের গন্ধ ছড়াচ্ছে? আমরা তো একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, সুতরাং আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো অত্যন্ত সতর্কতার সাথে অবজার্ভ করতে থাকা এবং রিঅ্যাকশন দেওয়া। এর কারণ হলো, এখনই আমরা যেটাকে ডিসিশন আসতে চাই জাতিগত হিসেবে আমরা পারবো না। আমাদের যে নতুন রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা, এই জন্য এই যা ঠকাঠকি হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, বরং আমরা এক একটা ফেজ অতিক্রম করছি। আমি এটা স্পেসিফিক জানতে চাচ্ছিলাম যে এই ঠোকাঠুকিটা কিসের? নাহিদ ইসলাম ভার্সাস উপদেষ্টা পরিষদ, এই কার্ডগুলো কিসের কার্ড? লাল কার্ড, নীল কার্ড, প্লেন কার্ড? শুধু নাহিদ ইসলাম বনাম উপদেষ্টা পরিষদ না বলে, বরং এনসিপি বনাম উপদেষ্টা পরিষদ হতে পারে। থাকি যে একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, অফ কোর্স এখন সামনে ইলেকশন আছে, অনেক ধরনের বার্গেনিং আছে, এবং এটা তো খুবই, এবং আমি এটা ফাঁকে বলেও রাখি, বৈধভাবে আপনি যত বার্গেইন করবেন, এইটাকে তো আমি অনৈতিক বলবো না। মানে আপনার যতটুকু, যেমন আপনি কোনোভাবে করাপশন করেন নাই, কিন্তু আপনি কারোর সাথে জোটবদ্ধ হতে চাচ্ছেন, সেখানে বেশি স্টেক পাওয়ার জন্য তার সাথে কথা বলছেন, এটা একটা। আর একটা হলো মোরালি করাপ্টেড হওয়া বা আর্থিকভাবে করাপ্টেড হওয়া। ফ্যাক্ট ইজ, কোনটার এলিগেশন আমি কোনটাকে দিচ্ছি, এইটা আমি করছি। এইটা হলো যে শুধু যে এনসিপি বিএনপির কাছে গিয়ে প্রতিদিন বলছে, যেমন পত্রিকায় এসছে, মানে আমরা যেহেতু জানি যে যেহেতু নাহিদ ইসলাম বলেছেন এনসিপিকেই আমরা ধরে নিব, সেক্ষেত্রে বিএনপিও কিন্তু বলেছে অফিসিয়ালি যে আমরা নির্বাচনে এনসিপিকে সাথে চাই। তো বিএনপির সকল যেগুলো ভুল ভ্রান্তি হচ্ছে, এর বাইরেও বিএনপির তো একটা আদর্শও আছে, তাহলে বিএনপি তো ওই আদর্শের জায়গা থেকেও আবার এনসিপিকে চাচ্ছে। এই চাওয়া না চাওয়াকে আমার মনে হয় কোর্টে তোলা খুব সিগনিফিকেন্ট না। সব থেকে আমাদের সিগনিফিকেন্ট জায়গায় ফোকাস থাকা উচিত, সেটা হলো আমাদের গণ অভ্যুত্থানকে কেউ বেচে দিল কিনা, সেই তথ্য নাহিদ ইসলামের জানা থাকলে বলতেই হবে, এইটা আমাদের ছাই মেখে ধরা উচিত। এখানে খুব বেশি বলবার নাই। একটা হচ্ছে যে মানে ধরেন, এটা তো রিটোরিক্স হিসেবে আমি মানে রিড করতে চাই। আপনি কলিজা ছেঁড়া তো বলছেন, কিন্তু আমরা কিন্তু আর অশ্লীল, আপনি তো আপনার ব্যাপারে তো কথা আছে। আমি বক্তব্য দিয়েছি, অশ্লীল বলা যাবে না, এটা খুবই আপত্তিকর শব্দ। অশ্লীল কথাটা খুবই আপেক্ষিক, কোনটা শ্লীল কোনটা অশ্লীল। তুমুল গণহত্যার সামনে আপনি দুনিয়ার কোন শব্দ দিয়ে গালি দিলে গণহত্যাকারীর আপনি প্রতিশোধ নিতে পারবেন? শ্লীল অশ্লীলতার পলিটিক্সটাই ভিন্ন, এবং শব্দের রাজনীতি নিয়ে তরুণদের মধ্যে আমার সব থেকে বেশি কাজ আছে, সুতরাং এটা নিয়ে আমি কথা বলবো না। আর সার্জিসের যেটা হয়েছে, দেখেন, এটা যারা মেটাফোর্স বোঝে, রেটোরিক্স বোঝে, অফকোর্স এখন এর মানে কি, ওর সার্জিসের সামনে এসে যদি নেস্কর একজন আইনে দেয়, সে কি লিটারেলি তার কলিজা ছিঁড়তে পারবে? এখন তুষার ভাইয়ের যেটা আপত্তি, সেটা হলো কলিজাই কেন ছিঁড়তে চায়। এখন আপনি রেটরিক বুঝেন আর আপনি জোকস বুঝেন না, আমি রিড করেই বললাম। এখন এটা আপনি আপনার গালি রেটরিক, আর আমারটা রেটরিক না। এখন আপনি এটা ভাই কৌশলে যেটা করেছেন, আপনি তো ভালো বিতর্কিক, এই জন্য এটার আপনি আবার ভালো বিতর্ক করেন, আপনি সার্জিসটা ডুবানোর জন্য এটা না, আপনি ভালো বিতর্ক করেন। আপনি শুনেন, আপনি ভালো বিতর্ক করেন, ভালো বিতর্ক তাহলে শুনেন। আমি মিথ্যা বলি নাই কিছু। আপনি প্রথমত শুনেছেন কলিজা নিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই অত্যাচারটা হিন্দে করেছে, তারপরে তৃতীয়তই আপনি পেলেন সার্জিসরে, অথচ আমি যে তিনটা জানি, এর মানে আপনি কম জানেন অথবা ইচ্ছা করে জানেন না। কারণ আমি অন্তত আমি তো আপনার হাঁটুর বয়সের বাচ্চা, সেই হিসাবে আমি অন্তত বহু পলিটিক্যাল রেটরিক শুনেছি, কলিজা ছিঁড়ে ফেলা হবে। এর মানে কি এটা কি ভালো? আমি সেটা বলছি না, কিন্তু ফ্রেমিংটা হলো তুষার ভাইয়ের মতো বিদগ্ধ মানুষ যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেটা ঘটেছে হিন্দে করেছে,
এইটার সাথে যখন সার্জিসের বক্তব্যকে রিলেট করে দেখেন, আমি সার্জিসের ভাই ব্রাদার আপনি না, বক্তব্যটা ভালো না মন্দ সেটা বলেন। আমি সেটা বলতেছি ভাই, আপনি এটা আমার আমি সমালোচনা কথাই করতে বলবো। এখানে আসেন না, নাই। আমি আপনার সমালোচনা করতেও আসছি এবং আমি প্রশ্ন আপনি আমার সমালোচনা নিতে পারবেন না, আপনি আমার হাঁটুর বয়সে দিকে করছি না। শুনেন, আপনি করেন, দেখেন আমি হাঁটুর বয়সী না, আপনি যদি আরো ছোট বয়সীও হয় আপনি তুমুল সমালোচনা করেন। না, আমি করি না। আমি সেইটার উত্তরটা দিতে পারি কিনা, আমি তো কোথাও চুরি কইরা এখানে আসি না যে আমারে প্লিজ এইটা বললেন না আমি ক্ষমা চাবো, বরং আমি যেটা বলবো সেইটা তুষার ভাই আপনি নিতে পারবেন না। আপনি বললে খুবই ট্রিগার্ড হবেন, কষ্ট পাবেন, সিনিয়রদের সাথে এই কাদা ছড়াছড়ি আমরা করতে চাই না, এই জন্য আমরা বলি না। ফ্যাক্ট হলো সার্জিস যেটা বলেছে অবশ্যই সেটা ভুল বলেছে, সার্জিস সেজন্য ক্ষমা চাইবে কিনা সেটা আমরা সবাই বলবো, এবং এটা ভবিষ্যতে যেন না বলেন সেটা অবশ্যই আমরা বলবো, কারণ সেই তো অ্যাপ্রিসিয়েট করছে যে সার্জিস ভালো বিতর্ক করে, এবং অবশ্যই সার্জিসকে এর জন্য দুঃখ প্রকাশ করতে হবে। কিন্তু আমরা ফ্যাক্ট হলো যেটা যতখানি সিগনিফিকেন্ট তার থেকেও যদি সেটাকে আমরা ওইটার সাথে মিলিয়ে ফেলি তাহলে তো ওইটার সিগনিফিকেন্স হারাই যায়। বরং আমি আমার জায়গায় ফিরি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন খুবই স্বাভাবিক, এটাই তো কথা যে না আসলে কি উপদেষ্টা পরিষদ বলবেন? ব্যাপারটা হলো এর পরেও ধরেন এই যে উপদেষ্টা পরিষদটা, এখানে তো বিএনপি ইনপুট দিয়েছে, জামাত ইসলাম ইনপুট দিয়েছে, সবাই দিয়েছে, তাহলে পরবর্তী যেটা নিরপেক্ষ হবে, এই নিরপেক্ষ কথাটা তো খুবই ভেইগ, এটা কনক্রিট কিছু না। এখন ধরেন যেটাকে বিএনপি শতভাগ নিরপেক্ষ বলবে, জামাত বা এনসিপি কে সেটাকে আবার নিরপেক্ষ বলবে, মানে কার দৃষ্টিতে নিরপেক্ষ হতে হয় অথবা কার কাছে পরীক্ষা দিয়ে আপনি নিরপেক্ষ? দেখেন, ব্যক্তির নিরপেক্ষ হওয়া দরকার না, নিরপেক্ষ হলো তার কাজটা। যে কোনো ব্যক্তি, তাহলে এই উপদেষ্টা পরিষদ ঠিক আছে না এটা তো আমি বলছি না, এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক সমস্যা আছে, এবং আপনি যখন ইলেকশনে যাবেন, আপনি যখন ইলেকশনের রুটিন ওয়ার্ক শুরু করবেন, তখন কি এত উপদেষ্টা দরকার আছে? এতগুলো মন্ত্রণালয় ফাংশন করবে? তত্ত্বাবধায়কের মুখটা কি 10-12 জন দিয়ে তাহলে কমাইতে হবে তো, কমাইতে হবে। সেটাকে কমিয়ে ইলেকশনকে ফোকাস করে, বাট সেজন্য তফসিলের যখন যাবে এটা তো করতে হবে। রাইট তুষার ভাই